জাতীয় পার্টির কারণে শেখ হাসিনা টিকে গেছে, জাতীয় পার্টির কারণে শেখ হাসিনার দানব হয়েছে, এগুলো একটা আমি মনে করি ইট ইজ টোটালি নট ট্রু অ্যাট অল। আপনারা সুযোগ সুবিধা সব নিলেন, আবার প্রকাশ্যে জনগণকে বলছেন আমরা আসলে এই সরকারের সাথে নাই বা সরকারের বিরোধিতা করছি, এটা দুই রকম ব্যাপার হয়ে গেল না? না, দুই রকম ব্যাপার হয়নি, কারণ সুযোগ সুবিধা আমরা নিইনি। আপনারা তো সেই যে স্বৈর শাসন সেটাকে যে প্রলম্বিত করার ব্যাপারে আপনার ব্যক্তিগতভাবে ভূমিকা আছে, জাতীয় পার্টিরও তো ভূমিকা মানুষ মনে করে। ঢালাওভাবে আমাদেরকে দোষারোপ করার আমি মনে করি, কেউ হয়তো বুঝে করছেন, কেউ হয়তো না বুঝেই করছেন। যদি কোনো নিরপেক্ষ বিচার কোনো সময় করা হয়, আমাকে পুরস্কৃত করা হবে, আমাকে তিরস্কৃত করার মতো কোনো কাজ আমি কোনো সময় করিনি। বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করে তারাও দাবি তুলছে যে আপনার যাতে বিচারের আওতায় না হয়। তারা যদি বলে থাকেন এটা তাদের বুঝে বলা উচিত, দরকার হলে তারা আমাদের সঙ্গে আলাপ করতে পারেন তাদের গ্রিভেন্সের ব্যাপারে। প্রিয় দর্শক, স্বাগত জানাই দেশের কথা অনুষ্ঠানে। আমি বদরুল আলম নাবিল আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছেন জনাব জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। জনাব জিএম কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে প্রথম যে প্রশ্নটা আমরা করতে চাই সেটা হচ্ছে, আপনি বিভিন্ন সময় বলেছেন যে জাতীয় পার্টি গত 15-16 বছর একটা অস্বস্তির মধ্যে বা অস্বস্তিকর পরিবেশের মধ্যেই সংসদে ছিল, বিরোধী দলে ছিল। তো জাতীয় পার্টি কি স্বাধীন হয়েছে নাকি সেই অস্বস্তিকর পরিস্থিতি এখনও বিরাজ করছে? এই মুহূর্তে আমি মনে করি জাতীয় পার্টি মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং আমার আশা করছি যে এই ভবিষ্যতে আমরা এটা চালিয়ে যেতে পারবো। 2014 সালের নির্বাচনের সময় আমাদের নেতা আলাদ হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনটি বয়কট করতে চেয়েছিলেন, নির্বাচন বর্জন করার জন্য উনি ঘোষণা দিয়েছিলেন। যেহেতু তৎকালীন সময় যে নির্বাচনটা হচ্ছিল আওয়ামী লীগ সরকারের আমলেই, আওয়ামী লীগ সরকারের অধীনেই, কিন্তু কথা ছিল যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনটা হয়তো সুষ্ঠু হতে পারে। সেই আশা নিয়ে আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। পরে যখন বিএনপি বা ওনাদের সঙ্গে যারা আসলেন না, ওনার অ্যালায়েন্সরা, তখন এরশাদ সাহেব বলেছিলেন যে 7 দিন সময় বাড়িয়ে দেওয়া হোক শিডিউলে, যদি বিএনপি আসে তাহলে আমরা থাকবো, না হলে থাকবো না। যেহেতু বিএনপি তখন আসেনি, উনি বলেন আমরা করবো না। আমাদেরকে উইথড্রল করার কথা বলা হলো, আমরা উইথড্রল চিঠিও পাঠিয়ে দিলাম বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে ওনাকে নিয়ে সিএমএইচে নেওয়া হলো এবং নিয়ে তাকে নানানভাবে প্রেশার সৃষ্টি করা হলো এবং তখন আমি ওখানে দেখতে গেছিলাম, আমি তখন মন্ত্রী ছিলাম। আমি ওনাকে দেখা করতে গেলাম। দেখা করতে যাওয়ার সময় উনি বললেন, আমি মনে করছি উনি অসুস্থ সেজন্য গেছেন। উনি বললেন না, আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে, আমাকে নির্বাচনে যাওয়ার জন্য সরকার থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমার সিদ্ধান্ত হলো আমি নির্বাচনে যাব না, তোমার উপর দায়িত্ব দিলাম, তুমি আমার ভাই এবং পার্টিতে তুমি ভালো একটা পজিশনে আছো, পার্টির নেতাকর্মীদের আমার হয়ে বলে দাও নির্বাচন থেকে বর্জন করতে এবং যে কোনোভাবে এই নির্বাচনে যেন কোনো সহায়তা না করা হয়। এই নির্বাচনটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না, পার্টির দলের জন্য ক্ষতিকারক হবে। আমি এই মেসেজটা নিয়ে বাইরে এসে অনেক জায়গায় চেষ্টা করলাম, কোনোখানে আমি মন্ত্রী, তারপরে কেউ আমাকে কোনো সংবাদ সম্মেলন করার সুযোগও দিচ্ছিল না, কেউ জায়গা দিতেই ভয় করছে। প্রেস ক্লাবটা সব জায়গায় জিজ্ঞাসা করে। পরে আমার বাসায় একটা সংবাদ সম্মেলনে জানালাম, হঠাৎ করে দেখি যে আমার বাসায় যখন করছি, চারপাশ থেকে হই করে কিছু লোক এসে আমাকে পাকিস্তানি দালাল এটা টেটা বলে আমাকে একটা বিঘ্ন সৃষ্টি করলো। আমার নাতনি ছিল আমার সঙ্গে তখন, মেয়ের ঘরের নাতনি, ও খুব বাচ্চা, ও ভয় পেয়ে চিৎকার শুরু করলো। যাই হোক, পরে পুলিশ এসে ম্যানেজ হলো। পরে আমি গিয়ে আমাদের গুলশানে আমাদের আরেক নেতার বাসায় গেলাম। পরবর্তীতে আমি গিয়ে ওখানেও আমি পরিষ্কারভাবে ডিক্লেয়ার দিলাম যে আমাদের দলের সিদ্ধান্ত, আমরা নির্বাচন করব না, সকলে উইথড্র করতে হবে এবং যে করবে না তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো সেই সময় কিছুদিনের মধ্যে আমরা খেয়াল করলাম যে ওই একটা হঠাৎ করে আমার ভাবি রওশন এরশাদকে নিয়ে সরকারের থেকে একটা গ্রুপ তৈরি করা হলো এবং আমাদের অনেক লোককে কাউকে ভয় দেখিয়ে, কাউ লোভ লালসা দিয়ে ওখানে একটা আলাদাভাবে তারা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমি বারংবার এটার বিরুদ্ধে সবাইকে বলেছি এবং শেষ পর্যন্ত গিয়ে আমি নির্বাচনে গেলাম না, যদিও আমার নির্বাচনের উইথড্রল লেটারটাকে অ্যাকসেপ্ট করা হয়নি, আমার ভাইয়েরটাও করা হয়নি, তো আমারটাও করা হয়নি। তখন আমি এখান থেকে ঢাকার থেকে ঘোষণা দিলাম আমি নির্বাচনে নেই, আমি নির্বাচনে যাচ্ছি না। তারা কিছু পাবলিসিটির ব্যবস্থা করেছিল শুনছিলাম, যে আমার পক্ষে কথা বলার জন্য। তারপর আমি বলছি আমি নির্বাচনে নেই। পরবর্তীকালে সেখানে নির্বাচন হয়ে গেছে। আমার সঙ্গে প্রায় 270 জন মানুষ আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি। তো আমি তখন মন্ত্রী ছিলাম, তারপরে আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি এবং ঘোষণা দিয়েছি যে নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের পার্টির চেয়ারম্যানের নির্দেশ। যাই হোক, শেষ পর্যন্ত চেয়ারম্যানকেও নিয়ে আসা হলো, উনিও সমর্থন দিলেন নির্বাচনের পক্ষে। ফলে জাতীয় পার্টি নির্বাচনে গেছে বলে একটা
স্বাভাবিকভাবে অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হলো, যদিও জাতীয় পার্টির সিংহভাগই নির্বাচন বর্জন করলো। আমি সেখানে একজন শীর্ষ নেতার কাছাকাছি থেকে আমি সেটা বর্জন করলাম। তো এই ফলে এই যে একটা ভাগ শুরু হলো, পরবর্তীকালে কিন্তু আমাকে আবার টেকনোক্র্যাট মন্ত্রী হওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল এই সরকারে। ওটাও কিন্তু আমি রিফিউজ করেছি, যে আমি নির্বাচনে যাইনি, আমার কথায় বেশিরভাগ মানুষ নির্বাচনে যায়নি। এই মুহূর্তে আমি ওখানে গিয়ে টেকনোক্র্যাট মন্ত্রী হওয়া, এটা আমার কাছে নীতি বিরুদ্ধ মনে হচ্ছে, নৈতিকতা বিরুদ্ধ। তো আমি সেই রিফিউজ করলাম। কিন্তু নির্বাচনে 2014 সালের থেকে ওই যে একটা গ্রুপ তৈরি হলো এবং ওই গ্রুপের মাধ্যমে আমাদেরকে সরকার জোর করে নির্বাচন নিয়ে যাওয়া হলো। সেই গ্রুপটা আমাদের 2024 পর্যন্ত বিভিন্নভাবে আমাদেরকে মানে সবসময় সরকারের পক্ষ হয়ে আমাদের যে কোনো সময় আমরা কিছু করতে চাই, জনগণের পক্ষে কাজ করতে চাই, একটা বাধা স্বরূপ কাজ করতো। মানে ব্ল্যাকমেইলের মতো। ব্ল্যাকমেইল না হলে আমার থেকে ছুটিয়ে নেওয়া হবে আমাদের জাতীয় পার্টি, এবং একবার ছুটিও নেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে। খুব সামান্য একটা মামলা দিয়ে যখন আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলাম 2019-এর পরে, আমার ভাই মারা যাওয়ার পরে কাউন্সিল হলো, সেই কাউন্সিলে বিরাটভাবে আয়োজন হলো, সবাই মিলে অ্যানানিমাসলি আমাকে ডিক্লেয়ার করেছেন। তখন রওশন এরশাদকে আমাদের একটা কিছু না কিছু পোস্টে রাখতে হবে, এটা সরকার থেকে প্রেশার দেওয়া হলো, না হলে আমাদের কাউন্সিলই করতে দেওয়া হবে না। তো যাই হোক, তাকে আমরা জাস্ট একটা ফিগার হেড হিসেবে রেখে দিলাম, কোনো উইদাউট এনি এক্সিকিউটিভ পাওয়ার, প্রধান পৃষ্ঠপোষক একটা পোস্ট তৈরি করে তার জন্য রাখা হলো, যে উনি থাকবেন শুধু। কিন্তু ওটাকে রেখে আমরা একটা বিষ রাখলাম। উনি আবার একটা সরকারের একটা করলেন, কিছু কিছু জাতীয় পার্টি যারা বহিষ্কৃত হয়েছে, যে বিভিন্ন অনেক আগে চলে গেছে কিছু লোক, এখন থেকে গিয়ে যখনই আমরা সরকারের বিপক্ষে কোনো অবস্থান নিতে চাই, তখনই তারা বিভিন্নভাবে আমাদের বাধা সৃষ্টি করেন। ওই সময় একটা কোর্টে গিয়ে পর্যন্ত একজনকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম আমার অ্যাডভাইজার হিসেবে, উনি একজন এমপি ছিলেন। পরবর্তীকালে তার কার্যকলাপে আমি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি। এটা খুব নর্মাল এবং আমাদের গঠনতন্ত্রের মোতাবেক। সেটার জন্য সে মামলা করলো। সেই মামলায় প্রায় 5 মাস আমাকে জাতীয় পার্টির কোনো রকম কার্যক্রমে অংশগ্রহণ করতে, মানে বলতে পারবো না, কিছু করতে পারবো না, এরকম একটা অর্ডার দিয়ে সেই লোয়ার কোর্ট থেকে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 4-5 মাস পরে আমাকে অর্ডারটা দেওয়া হলো যে আমি করতে পারবো। এবং সেখানেও তারা নানানভাবে চাপ সৃষ্টি করলো। বিভিন্ন সময় এইভাবে করে এই গ্রুপকে রেখে সবসময় আমরা যখনই একটা জনগণের পক্ষে বড় ধরনের কোনো মুভ নিতে চাই, তখনই দল ছুটিয়ে, দল ভেঙে ওখানে যাওয়া হবে। এটা 2024-এর নির্বাচন পর্যন্ত এটা পরিষ্কারভাবে ছিল। এখন এই মুহূর্তে আমরা দেখছি তার মধ্যে কিছু কিছু আমাদের বিপক্ষে প্রচারণা করছে, কিন্তু ওইভাবে যেহেতু সরকারি পৃষ্ঠপোষকতা নাই, সেইভাবে তারা কার্যকর হবে না, এটি আমাদের আশা। আচ্ছা, এক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনি এবং আপনাদের সাবেক চেয়ারম্যান এই জনাব এইচ.এম. এরশাদ এই সরকারের সাথে নির্বাচনে সহযোগিতা করার পক্ষে ছিলেন না, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম নির্বাচন হয়ে যাওয়ার পর আপনার দলের লোকরা মন্ত্রিসভায়ও আছে, আবার বিরোধী দলেও আছে, মানে অর্থাৎ আপনারা সুযোগ সুবিধা সব নিলেন, আবার প্রকাশ্যে জনগণকে বলছেন আমরা আসলে এই সরকারের সাথে নাই বা সরকারের বিরোধিতা করছি। এটা দুই রকম ব্যাপার হয়ে গেল না? না, দুই রকম ব্যাপার হয়নি, কারণ সুযোগ সুবিধা আমরা নিইনি। সুযোগ সুবিধা খুব মুষ্টিমেয় কিছু লোক নিয়েছিলেন। সেখানে আমাদের যেটা বললাম 270 জন এমপি ক্যান্ডিডেটই ছিলেন না, আমাদের নেতাকর্মীরাও ছিল না, ওই 20-30 জন যারা ছিলেন ওনাদের মধ্যে। এবং সেই সময় এইটার বিরুদ্ধে প্রকাশ্যভাবে জনসময় বিভিন্ন জায়গায় এবং আর্টিকেল লিখে এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম, যে কোনো দল বিরোধী দলে থেকে কোনো সময় কোনো মন্ত্রিসভার সদস্য, আমি এটাও এক্সাম্পল বলেছিলাম যে একটা ফুটবল খেলা হচ্ছে, এক লোক এক জায়গায় গোলকিপার, আবার অন্য পক্ষের সে স্ট্রাইকার, সেই খেলা কোনোদিন হতে পারে না। এটা আমার বক্তব্য এবং লিখিত বক্তব্য আছে, স্টেট আমার পেপারের এসছে, আর্টিকেল এসছে বিভিন্ন জায়গায়। কাজে এটার বিরোধিতা আমরা করেছি। কাজে যারা করেছেন তারা হয়তো একটি অংশ, কিন্তু জাতীয় পার্টি, মেইন জাতীয় পার্টি এটার সঙ্গে ছিলেন না। এটাই মানুষে ভুল বুঝেছে, যেহেতু ওখানে এরশাদ সাহেব ছিলেন, ওই ফ্ল্যাগটা ছিল জাতীয় পার্টির, সেই জন্য জাতীয় পার্টির বিউ হিসাবে অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হয়েছে, আমরা ওটার ভিকটিম হয়েছে। কিন্তু জাতীয় পার্টির মেইন বডি, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং প্রায় বলা যায় যে মধ্য লেভেল থেকে একেবারে টপ লেভেলেরও বেশিরভাগ মানুষ এটার থেকে বিচ্ছিন্ন ছিল। এই সিদ্ধান্তগুলোর সঙ্গে তারা একমত ছিল না, কোনো সময় একমত ছিল না, এখনও একমত নেই। তারা কোনো সময় মনে করে না যে সেটা ঠিক ছিল, এবং সেই কাজটি আমাদের জন্য বড় ধরে ক্ষতিকারক হয়েছে, জাতীয় পার্টির জন্য ক্ষতিকারক হয়েছে, এটা প্রকাশ্যভাবে আমরা বিভিন্ন সময় বলেছি। আচ্ছা, তারপরের দুইটা নির্বাচনে আপনি এবং এরশাদ সাহেবও একটা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সংসদে গেছেন, উনি বিরোধী দলের নেতা হয়েছেন, পরে এখন আপনি বিরোধী দলের নেতা হলেন,
তো আপনারা তো সেই যে স্বৈর শাসন সেটাকে যে প্রলম্বিত করার ব্যাপারে আপনার ব্যক্তিগতভাবে ভূমিকা আছে, জাতীয় পার্টিরও তো ভূমিকা মানুষ মনে করে। মানুষকে অনেক সময় ভুলে যায়, মানুষের এটা আমি মনে করাটাকে আমি খারাপ মনে করি না। তবে একটা কথা ঠিক যে 2014 যে আমরা নির্বাচনটা করেছিলাম, এই নির্বাচনটা আমি যেটা বললাম যে আমাদের একটি অংশ করেছিল, আর বৃহৎ অংশ করেনি। আবার 2014 কিন্তু বিএনপি সহ যারা অন্য দল, এরা কিন্তু ওই স্থানীয় সরকার নির্বাচন, মেয়র নির্বাচন সেটাতে অংশগ্রহণ করেছে, পরে উপজেলা নির্বাচন সেগুলোতে অংশগ্রহণ করেছে, কিছুদিন পর্যন্ত করে তারপরে করেনি। আবার 2018-তে এসে সব দলই নির্বাচনে অংশগ্রহণ করেছে। কাজে নির্বাচন এবং সেই তারা যে ছিল অন্যান্য দল আমরা ছাড়াও, তারাও কিন্তু 4 বছরের মতো সংসদে থেকেছে। কাজে এই স্বৈর শাসনকে যদি বৈধতা দেওয়ার প্রশ্ন আসে এবং বৈধতার কারণে তাদের দীর্ঘ স্থায়িত্বের কথা আসে, তাহলে কিন্তু শুধু জাতীয় পার্টিকে এককভাবে দায়ী করা ঠিক না। এখানে সকলেরই কিছু না কিছু রেসপন্সিবিলিটি আছে সেই অর্থে। এবং সুযোগ সুবিধা নেওয়ার ব্যাপারে এটা হলো যে 2014টা তো আমি বললাম, এটা আমরা লিগালি কোনো সময় অ্যাকসেপ্ট করিনি, এটা নৈতিকতা বিরোধী এবং যে কোনো সিস্টেমের এটা অকার্যকর একটি সিস্টেম, এটাতে কোনোদিন এটা বাস্তবতাবিহীন একটা করা হয়েছিল, এটা আমি নিজে বলেছি। 2018 নির্বাচন যাই হোক, যেহেতু সবাই এসছে, সব যেটি হোক নির্বাচন, ওটাও ভালো হয়নি। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে জাতীয় পার্টির নাম্বার অফ সিটস মাচ মোর দেন এনি আদার পার্টি, তখন বলা হলো যে আপনারা যেহেতু একটা আলাদা দল, আলাদা মার্কেনের নির্বাচন করেছেন, আমাদের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে করেছেন, কাজে আপনারা যদি চান আপনারা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেন। আমরা দেখলাম দিস আওয়ার গ্রেটেস্ট অপরচুনিটি। তখন এরশাদ সাহেবকে বিরোধী দলের নেতা করা হলো, আমি এরশাদ সাহেব আমাকে বিরোধী দলের উপনেতা করলেন। আমরা কিন্তু বিরোধী দলীয় দায়িত্বটা একেবারে 100% পালন করার চেষ্টা করি, যার ফলশ্রুতিতে সেই সময় এরশাদ সাহেবের জীবিতকালে আমি যখন একেবারে সরাসরি সরকারের সমস্ত অপকীর্তি এবং তাদের দুর্নীতি, অনিয়ম এগুলোর কথা তুলে ধরা শুরু করেছিলাম, তখন এক পর্যায়ে এসে আমাকে বিরোধী দলীয় উপনেতা থেকে আমাকে নামিয়ে দিয়ে সেখানে রওশন এরশাদকে বসানো হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। এরশাদ সাহেব অসাংবিধানিকভাবে, এবং এরশাদ সাহেব এটা পরিষ্কারভাবে আমাকে বলেছেন, আমাকে বলছেন তোর এগেনস্টে আমি কোনো চিঠি দেইনি যে তাকে বদলাতে হবে, এটা আমার চিঠি ছাড়া তারা বদলাতে পারে না, কিন্তু তারা এটা বল দিয়ে আমাকে বাদ দিয়ে এবং আমাকে অত্যন্ত অপমানজনকভাবে বাদ দেওয়া হয়েছে। এটা আমার জীবনে একটা বড় দুঃখের জায়গা যে আমি সারা জীবন খুব সম্মানের সঙ্গে কাজ করেছি। আমি যখন আমার ভাইকে একবার, উনি তখন হসপিটালে ছিলেন, উনি তখন আমাদের লিডার অফ দ্য অপোজিশন, কিন্তু ওয়াজ সিক, তো আমি ওনাকে দেখতে গেছি। আমি এর আগে গুজব শুনছিলাম যে আমাকে হয়তো সরিয়ে দেওয়া হতে পারে, এটা আমি বিশ্বাসই করতে পারিনি। আমি তখন ডেপুটি ছিলেন, আমাদের স্পিকার ছিলেন আমাদের রাব্বি সাহেব, আমার সঙ্গে ক্লোজ, ওনারা আমার দলই করতেন, আমাদের তো আমার সঙ্গে বয়সও কাছাকাছি। উনি বললেন যে কাদের ভাই এটা হতেই পারে না, সাল না চিঠি দিবে এটা, আর আমরা ওটা কখনোই পাস করতে হয় না, এটা কোনো পৃথিবীর ইতিহাসে নেই। তা আমি বসে মনে করলাম হবে না, এটা গুজব। হঠাৎ করে আমার ড্রাইভার বলছে, স্যার আমাকে তো বলা হচ্ছে যে আপনি চলে আসার জন্য, যেহেতু আপনি আর ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন নেই। একটু পরে আমার গানম্যান বললো, স্যার আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে ফিরে যাওয়ার জন্য, যেহেতু আমি ডেপুটি, আমি কিন্তু তখন সিএমএইচে বসে আছি আমার ভাইয়ের সঙ্গে। আমি বললাম ঠিক আছে, তোমাকে যখন নির্দেশ দেওয়া হয়েছে তোমরা চলে যাও। আমি তখন অন্য একটা গাড়ি ম্যানেজ করে পাশে আসলাম। কাজেই আমরা যে সে সময় বিরোধী দলীয় কাজ করেছি এবং সবাই যে খালি মাখন খেয়েছি, এটা একটা ভুল ধারণা। আমরা কাজ করেছি, পদে থেকেছি, পদের হিসাবে কাজ করেছি এবং সেই কাজ করতে গিয়ে আমরা বিপদেও পড়েছি, আমাকে অপমানও করা হয়েছে। কাজে এটা সবসময় যেটা বলা হচ্ছে, এটা একটা ঢালাওভাবে আমাদেরকে দোষারোপ করার আমি মনে করি। কেউ হয়তো বুঝে করছেন, কেউ হয়তো না বুঝেই করছেন, কেউ হয়তো অতটুকু খেয়াল করছেন না বা জানেন না ঘটনাগুলো, একতরফে কথা বলছে, সবাই হ্যাঁ হ্যাঁ বলছে, আমার মনে হয় এরকম ঘটনা। আচ্ছা, এক্ষেত্রে আপনি যে বলছেন নানাভাবে আপনাদেরকে বাধ্য করা হয়েছে, বিএনপি এবং জামাতকেও তো সরকার, আমি বলছি যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকার নানাভাবে বাধ্য করার চেষ্টা করেছে, তাদেরকে পারলো না, কিন্তু জাতীয় পার্টিকে কেন বাগে আনতে পারলো? তারা যেমন ইচ্ছা তেমন তাদের সাথে করতে পারলো কীভাবে? পারেনি এটাও আমি বলবো না, সম্পূর্ণভাবে পারেনি এটাও আমি বলবো না। তাদেরকে তো আওয়ামী লীগ যেভাবে চেয়েছে সেভাবেই সবাইকে হ্যান্ডেল করেছে। আর যেটুকু পারেনি তার কথা হলো, তাদের যে শক্তি ছিল আমাদের সেই শক্তি ছিল না। আমি একটা কথা বলছি যে তারা সম্পূর্ণভাবে যে তাদেরকে পারেনি এটাও ঠিক না। তাদেরকে অনেক ব্যাপারে অনেক কিছুতে ম্যানিপুলেট করেছেন, অনেক ক্ষেত্রে তাদেরকে অনেক কিছু করতে বাধ্য করেছেন বা না করতে বাধ্য করেছেন। আর সেকেন্ড হলো, তাদের যে শক্তি ছিল সেই শক্তি আমাদের শক্তির তুলনায় অনেক বেশি। আমাদের অনেক দিন থেকে পাওয়ারের বাইরে আমাদের
মানে সমর্থন কম ছিল, আমাদের ফাইন্যান্সিয়াল বা এরকম ধরনের প্রতিপত্তিশালী ব্যক্তিরা সবাই পার্টি থেকে চলে গেছিলো। পার্টির স্ট্রেংথ সেই হিসাবে যে অর্থবল, জনবল এগুলো কমে গেছিলো। কাজে আমাদের উপর যে প্রেশারটা ওনারা আমাদেরকে ভিতরে থেকে করতে পেরেছেন, এটা বিএনপি জামাতকে করতে পারেননি। আরেকটা কথা হলো, জামাত একটা আদর্শভিত্তিক এবং ক্যাডার ভিত্তিক পার্টি, এগুলোকে খুব সহজে ওইভাবে করা যায় না। ওরা জনসমর্থন যাই থাক, ওদের ক্যাডারের একটা বড় ধরনের থাকে, স্ট্রেংথ থাকে, অর্গানাইজেশনাল পাওয়ারে ওরা অনেক বেশি। আর বিএনপির পর্যায়ে ওদের জনসমর্থনও ছিল, প্রতিপত্তি ছিল, তাদের যথেষ্ট ধরনের প্রতিপত্তিশালী ব্যক্তিরা তাদের সঙ্গে ছিলেন। আর একটা বড় অ্যাডভান্টেজ ছিল, তাদের যে শীর্ষ নেতা উনি দেশের বাইরে অবস্থান করতেন, এবং শীর্ষ নেতার কন্ট্রোল ছিল দলের তৃণমূল নেতা পর্যন্ত। এবং সেই তৃণমূল নেতারা অন্য কারো নির্দেশ তারা মানতেন না, তারা শুধু ওই টপ নেতার নির্দেশ মানতেন, যিনি মোটামুটি সেফ ছিলেন। উনি ওখান থেকে নির্দেশ দিলে এরা পালন করত। ফলে ম্যানিপুলেট করার যে স্কোপটা সরকারের কাছে একটু কম ছিল। যে এখানকার যারা নেতা তারা যে ম্যানিপুলেট হয়েও যান, কিছু ম্যানিপুলেশন হয়নি তাও আমি বলবো না, তবে আমি ডিটেল বলতে চাই না, কিন্তু ম্যানিপুলেশনটা ধরে রাখতে পারেনি, যেহেতু নেতৃত্ব ছিল দেশের বাইরে, এবং সেই নেতৃত্বের উপরে বেশিরভাগ বিএনপির যারা তৃণমূল নেতাকর্মী এবং যারা আসল স্ট্রেংথ অফ দ্য পার্টি, তারা ওই নেতৃত্বের উপরে একেবারে এক বাক্যে একটা তাদের আনুগত্য ছিল। উনি যেটা বলবেন সেটাই ফাইনাল, এখানে যে যাই বলুক উনি যেটা করতে বলবেন সেটি আমরা করব। কাজে এই নেতৃত্বকে ম্যানিপুলেট করা সরকারের পক্ষে সহজ হয়নি। আচ্ছা, এক্ষেত্রে আমরা তো জানি যে বিএনপির শীর্ষ নেতৃত্ব হচ্ছে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। তাকে তো জেলেও যেতে হয়েছে, দীর্ঘদিন উনি জেলে ছিলেন। তো রাজনীতি করলে তো এরকম ঘটনা ঘটে, জেলে যাওয়া, বাইরে যাওয়া। আপনারা এই সাহসটা করলেন না কেন? না, আমরা জেলে যাওয়ার প্রশ্ন রেখেন না। সেখানে একটা কথা হলো, খালেদা জিয়া কিন্তু জেলে গেছেন। খালেদা জিয়া শীর্ষ নেতৃত্ব থাকলেও অ্যাক্টিভ নেতৃত্ব করেছেন ওনার ছেলে তারেক জিয়া, আমরা যেটা বুঝি। আর জেলে যাওয়াটা কিন্তু বড় জিনিস নয়। জেলে যাওয়ার পরে দলের কি অবস্থা হয় সেটা বড় জিনিস। আমরা তো জেলে যাওয়ার জন্য তো আমরা ভয় করিনি। জেলে গেলে দল কি হবে সেটা হলো কথা। দলটা কি আমার থাকবে না। আমাদের দল যেটাই হোক, এরশাদ সাহেবকে দুর্বল করার পরে দল দুর্বল হয়ে যায়। তো কাজেই স্বাভাবিকভাবে আমরা এরশাদ সাহেবকে সবসময় কাছে পেতে চেয়েছি। আমার ব্যাপারে একই ব্যাপার, আমি যদি হঠাৎ করে সিন থেকে চলে যাই, অনুপস্থিত হয়ে যাই, তাহলে দল কার হাতে যাবে, সেই দলের ভবিষ্যৎ কী হবে। দলের নেতাকর্মীরা সবসময় অডিট থাকেন, এখনও অডিট তারা, যে আমাদের দল তো করছি একটা কিছু, অনেক সারা জীবনই করছি, আমরা একটা আশা করছি যে এই দলটা যদি না থাকে তাহলে আমাদের কী দশা হবে। কাজে সকল দিকে বিবেচনা করে আমরা অনেক সময় অনেক ঝুঁকি নিতে পারিনি। তারপরেও কিন্তু আমি লাস্ট 2024 কিন্তু ওই ঝুঁকিটাও আমরা নিয়েছিলাম। এটা অনেকেই জানে, অনেকেই বুঝে নেই। আমি কিন্তু তারপরে আমি জানতাম যে ইলেকশন হবে, ইলেকশন হলে সরকার থাকবে, তারপরেও কিন্তু আমি এই ইলেকশন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং একটা সিট ভাগাভাগির জন্য নয়, একটা ভুল ধারণা প্রচার করা হয়েছে। সেটা হয়েছিল এই নির্বাচনে আমরা যাব না, আগেই না যেতে চেয়েছিলাম। তখন বলা হলো যে তোমরা প্রসেসে না থাকলে এখনই তোমার দল রওশনের সাথে কাছে দিয়ে দেওয়া হবে, এবং উনি প্রসেস করবে, ইলেকশন করবে, তোমরা যেখানে ইচ্ছা সেখানে যাও। তো আমাদের দলের লোকরা বললো এইভাবে তো থাকতে পারি না। ঠিক আছে, নেগোশিয়েটটা হয়েছিল যে সুষ্ঠু নির্বাচন দেবেন, যেসব জায়গায় আমরা নির্বাচন করতে পারবো সেসব জায়গায় আমাদের সুষ্ঠু নির্বাচন করতে দেবেন। আমাদের যেখানে ভালো স্ট্রেংথ আছে, আমি সব জায়গায় 300 সিটে আমরা পারবো না, সেই সিটগুলো আমরা বলেছিলাম যে নির্বাচনে টিক মার্কে পাস করানোর জন্য নয়, আমরা নির্বাচন করবো। আমাদের লোকরা ভুল করেছে অনেকে, আমি তাদেরকে বারংবার বলছি নেগোশিয়েটটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য। তারা বলছে সুষ্ঠু নির্বাচন, ঠিক আছে দেখা যাক। শেষ পর্যন্ত এসে আমি মনে করলাম যে সিট দেখ না দেখ যাই দেখ, সুষ্ঠু নির্বাচন হবে না। ফলে আমি বললাম যে নির্বাচন আমি করব না। তখন আমাকে বন্ধ করে জোর করে নির্বাচন যাওয়ার জন্য বাধ্য করা হলো, এবং তারা আমাকে ইনডাইরেক্টলি অনেকজন থ্রেট করলো। তখন আমি দেখলাম যে নির্বাচন যদি যেতেই হয় তাহলে ফুল ফ্লেজেড যাওয়া ভালো। আমি গেলাম, অর্ধেক গেলাম, না গেলাম, কেউ যাবে কেউ করবে না, তখন দলের কোনো অস্তিত্ব থাকবে না। তাই একটা ঠিক আছে, নির্বাচন ভালো মতো করে ভালো জায়গায় যাওয়ার অবস্থান নেওয়ার চেষ্টা করি, তাতে করে ভবিষ্যতে আমরা একটা রাজনীতি করতে পারবো। এখন রাজনীতি আর দল, সংগঠন ছাড়া দল ছাড়া রাজনীতি হয় না। আবার দলের কোনো রাজনীতি না থাকলে সেই দল টিকে না। তা আমরা যখন রাজনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা দলটা ধরে রাখার চেষ্টা করি। তাহলে দল থাকলে আমরা আবার রাজনীতি দিতে পারবো, হয়তো রাজনীতিতে টিকে থাকতে পারবো। রাজনীতি টিকে থাকা মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য নয়, দেশের জনগণের জন্য কাজ করার জন্য আমাদের অভিজ্ঞতা, আমাদের ত্যাগ, এগুলোকে আমরা দেশের জন্য কাজে লাগাতে চাই। প্ল্যাটফর্ম চাই, সেই প্ল্যাটফর্ম থেকে যেন আমরা সঠিকভাবে কাজ করতে পারি। এই জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, যেটা সারা দেশব্যাপী কিছু না কিছু জায়গায় আমাদের লোক আছে, সংগঠন থাক না থাক লোক আছে, সেটাকে আমরা কাজে লাগাতে চেয়েছিলাম। আচ্ছা, কিন্তু সাধারণ রাজনৈতিক বিশ্লেষক বা অনেকেই বলে থাকেন যে
মানে জাতীয় পার্টি গত 15-16 বছর যেভাবে পরজীবীর মতো আচরণ করেছে বা পরজীবীর মতো ছিল, তাতে দলটার অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। আসলে আপনি কি মনে করেন, আপনার কাছে কি মনে হয়? না, অস্তিত্ব সংকট তো জাতীয় পার্টির সেই 90 সালের পর থেকে সবসময় সমস্ত বিশ্লেষকরা সবসময় বলে আসছে। 91 পর থেকে বলা হয়েছে জাতীয় পার্টি শেষ হয়ে গেছে, 96-তে বলা হয়েছে এইবার শেষ, 2001 সবসময় এসে বলা হয়েছে যে একসময়, মানে কোনো সময় আমরা শুনিনি যে জাতীয় পার্টির অস্তিত্ব আছে বা থাকবে, এবার শেষ। নর্থ বেঙ্গলে ছিল, এবার নর্থ বেঙ্গলে কিচ্ছু নাই। প্রথম শুনলাম যে এরশাদ সাহেব ওখানে নর্থ বেঙ্গলের লোক, সেই জন্য নর্থ বেঙ্গলের লোক পাশ করিয়েছে তার বিপদের জন্য, পরের বার হবে না। পরের বার যখন হয়েছে, ও ওখানে হয়েছে, উনি অন্যখানে হবে না, অন্যখানে হয়েছে। কাজেই মানুষের বিশ্লেষণটা সবসময় সঠিক হয় না। আর জাতীয় পার্টির বিষয়ে আমি মনে করি যে এনারা কিছুটা হলো বায়াস কাজ করে আমাদের বিরুদ্ধে। এটা আমাদের দুর্ভাগ্য, হয়তো আমাদের যারা নেতা নেত্রী ছিলেন বিভিন্ন কারণে বা আমাদের এই ডিভিশনের কারণে আমাদের লোকরাই আমাদের বেশি অপপ্রচার করেছে। তবে আমি মনে করি যে সব দলই সবসময় অস্তিত্ব সংকটে থাকে। এটা একটা রাজনীতি একটা সাঁতার কাটার মতো, পুকুরে সাঁতার কাটার মতো। সেখানে আপনাকে যে কোনো সময় ডুবে যেতে পারেন, আবার সাঁতার কেটে উতরে অনেক কিছু করতে পারেন। রাজনীতির একটা যুদ্ধের ময়দান এবং সেখানে রিস্ক সবসময় থাকে। অস্তিত্ব সংকটে সবাই থাকে কম বেশি। আচ্ছা, এই যে আপনি যেটা বলছিলেন যে মানে শেখ হাসিনার স্বৈর শাসনকে প্রলম্বিত করার জন্য আপনাদের দলকে দায়ী যে মানুষ করা হয়, এবং কেউ কেউ আপনাদের বিচার, বিশেষ করে আপনার বিচার, রওশন এরশাদের বিচারের দাবি করছে, গ্রেপ্তারের দাবি করছে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? না, এগুলো আমি প্রতিক্রিয়ার কি বলবো, যাবেই তো যে কোনো লোক যে কোনো জিনিসই করতে পারেন। এগুলোর বেশিরভাগ দাবি আমি দেখেছি এখন কিছু লোককে ব্যাস করা হচ্ছে বিভিন্নভাবে। আমাদের ভিতরের লোকেরাই যারা বিভিন্নভাবে আমাদেরকে এতদিন ক্ষতি করার চেষ্টা করেছে, তারাই এই সমস্ত জিনিস নিয়ে বেশি কথা বলছেন। তবে আমি আই ডোন্ট মাইন্ড, বিচারের সম্মুখীন হতে আমার কোনো অসুবিধা নেই। আই হ্যাভ নট ডান এনিথিং। যদি কোনো নিরপেক্ষ বিচার কোনো সময় করা হয়, আমাকে পুরস্কৃত করা হবে, আমাকে তিরস্কৃত করার মতো কোনো কাজ আমি কোনো সময় করিনি। আপনার দল? আমার দলের কিছু লোক করেছে, হয়তো কিছু লোক ভালো কাজ করেনি। আমি নিজেও তাদের জন্য সাফার করেছি, তাদের দ্বারা সাফারে এখনও তারা আমার যে দলের বিরুদ্ধে যে প্রচারণা, তার মধ্যে অনেকেরই ধারণা যে আমার দলের কিছু লোকই এর মধ্যে জড়িত বিভিন্নভাবে, মানে তারা নিজের স্বার্থে দলকে নষ্ট করতে চাচ্ছে, এটা অনেকেরই ধারণা। আচ্ছা, এক্ষেত্রে যারা বলে যে কিছু জাতীয় পার্টির কিছু নেতার ব্যক্তিগত লোভ লালসার কারণেই দলটার এই পরিস্থিতি এবং জাতি এতদিন একটা স্বৈর শাসনের জাতাকলের মধ্যে ছিল, না, এটা আমি মনে করি যে কিছু লোকের আসনের লোভ লালসার কারণে জাতীয় পার্টির ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে জাতি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। এটা একটা ভুল ধারণা। জাতীয় পার্টির কারণে শেখ হাসিনা টিকে গেছে, জাতীয় পার্টির কারণে শেখ হাসিনার দানব হয়েছে, এগুলো একটা আমি মনে করি ইট ইজ টোটালি নট ট্রু অ্যাট অল। এটা যারা বলেন এরা খুব বায়াসডভাবে বলেন। আমাদের দেশের শাসনতন্ত্রটাই এমনভাবে আমরা তৈরি করেছি, কনস্টিটিউশনই এমন যে সেখানে সংবিধানের মোতাবেকই যে কোনো শাসক স্বৈর শাসক হবেন এবং উনি ফ্যাসিবাদ করতে পারেন ইচ্ছা করলেই, কেননা এটা খুব স্বাভাবিক পরিস্থিতি তৈরি করে। এবং এইটা আমরা সেই জন্যই বলতাম ওয়ান ডেজ, যদি ইলেকশনও ভালো হয় তাহলে ওয়ান ডেজ ডেমোক্রেসি, তারপর থেকে আর ডেমোক্রেসি থাকে না। কাজেই স্বৈর শাসন উনি দীর্ঘায়িত করতে পেরেছেন ওনার ওই নিজের আমাদেরকে বা সমস্ত দলকে ব্যবহার করে বা অপব্যবহার করে বা দেশের মানুষকে নির্যাতন করে এটা করেছেন, আমাদের কারণে নয়। এটা যারা বলেন এরা খুব, আমি মনে করি তাদের কোনো ব্যাখ্যা আমি বুঝতে পারি না। আমরা না থাকলে তারা থাকতেন পারতেন না, বা তারা পতন হয়ে যেত, বা তারা ফেসিবাদ হতে পারতেন না, এটা একটা খুব ভুল ধারণা। হিস্ট্রিতে বলে যে আমাদের কিন্তু স্বাধীনতার পর থেকে যে কোনো সরকারই মোটামুটি একেবারেই ডেমোক্রেটিক ওয়েতে চালান নেই, সবাই স্বৈর শাসকেই হিসাবেই ছিলেন। অনেক সময় কিছু বাড়াবাড়ি পর্যায়ে কেউ গেছেন, কেউ কম গেছেন। কাজেই একেবারে এককভাবে এটা বলা ঠিক না। এটার আমাদের সিস্টেমই ডিফেক্টিভ, আমি মনে করি এই সিস্টেমের জন্যই সংস্কারের প্রশ্ন আসছে। এটা ব্যক্তি বা দল এটাখানে বড় জিনিস নয়। আচ্ছা, যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যেসব সমন্বয়করা নেতৃত্ব দিয়েছেন বলে বলা হয়, আপনিও একসময় বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছেন, আমরা জানি। জুলাইয়ের শুরুতেই আপনি স্টেটমেন্ট দিয়েছেন, তা আপনার অপক্ষাবস্থান, কিন্তু তারাও দাবি তুলছে যে আপনার যাতে বিচারের আওতায় না হয়। তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, জাস্ট টু ডিস্ট্রয় দিস পার্টি। কিছু লোক মনে করছে যে আমাদের পার্টিটা ডিস্ট্রয় হলে তারা বেনিফিশিয়ারি হবে। ছোটো ছোটো পার্টি হয়তো, আমি জানি না কে তাদেরকে বায়াস করছে, তবে তারা যদি বলে থাকেন এটা তাদের বুঝে বলা উচিত। দরকার হলে তারা আমাদের সঙ্গে আলাপ করতে পারেন তাদের গ্রিভেন্সের ব্যাপারে, কিন্তু তারা এটা আমি মনে করি যে আমাদের প্রতি অত্যন্ত অবিচার। বাংলাদেশের জনগণের জন্য জাতীয় পার্টির অনেক অবদান আছে,
আমরা বাংলাদেশের লুটপাট বা এরকম করে অত্যাচার অনাচার চাঁদাবাজি টেন্ডারবাজি জাতীয় পার্টির কোনো খারাপ ইতিহাস নেই। বাংলাদেশের জনগণের জন্য কাজ করার ইতিহাস আছে, বিভিন্ন ধরনের সংস্কারের ইতিহাস আছে, ডেভেলপমেন্টে কাজ করার, ডেভেলপমেন্টের দুর্নীতি হলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আমাদের কালচার আছে। কাজেই এইগুলো কথা যারা বলেন বা তাদেরকে যারা বুঝান, আমি মনে করি তাদেরও এটা সম্পর্কে সতর্ক হওয়া উচিত। বাংলাদেশের ভালো হওয়া আমাদের ভালো মতনই আমরা চিন্তা করি না, বাংলাদেশের ভালো হওয়ার জন্য কতগুলো জিনিস সঠিকভাবে জেনে সঠিক কাজ না করলে সবাইকেই এর মাসুল দিতে হবে একদিন। আচ্ছা, আপনার যদি একটু মূল্যায়ন আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে গত 16 বছরে আওয়ামী লীগের সঙ্গ দিয়ে জাতীয় পার্টি কি পেয়েছে আর জাতির জন্য আপনারা কি অর্জন করতে পেরেছেন? না, জাতীয় পার্টি কিছুই পায়নি। জাতীয় পার্টি এখন পর্যন্ত টিকে আছে জনগণের সমর্থনে, আর জনগণের জন্য আমরা সর্বদা সবসময় জনগণের পক্ষে ছিলাম, সবসময় জনগণের পক্ষে কাজ করেছি। হয়তো কিছু অংশ আমাদের ভাঙিনি, এটা আমি আমাদের অংশ মনে করি না, এটা হলো আওয়ামী লীগেরই কারসাজির অংশ। আমরা সবসময় কাজ করেছি, আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যারা আমার সঙ্গে কাজ করেছেন সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করেছি। একটা কাজও দেখাতে পারবে না যেখানে বলতে পারবে যে জি.এম. কাদের সাহেব এবং তার দলবল নিয়ে এখানে ক্ষতিকারক কিছু করেছে। আচ্ছা, একটু আমরা প্রসঙ্গ চেঞ্জ করি যে এই সরকার তো 2 মাসের বেশি সময় হয়ে গেল, তা আপনি যদি একটু মূল্যায়ন করেন আপনার অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা, রাজনীতির অভিজ্ঞতা, সরকার পরিচালনার অভিজ্ঞতা, আমলা হিসাবে আপনার অভিজ্ঞতা আছে, তো একটা বড় পার্টি আপনি চেয়ারম্যান, কেমন চলছে আসলে? আমরা যেই উদ্দেশ্য নিয়ে ধরেন বিপ্লব এসেছে, সেই বিপ্লবের পথে কি বাংলাদেশ আছে? আমি মনে করি আছে। একটা জিনিস বুঝতে হবে, মাত্র 2 মাস হয়েছে, এটা অত্যন্ত কম সময়। বর্তমান প্রেক্ষাপটে এত কম সময়ে সার্বিক মূল্যায়নের চিন্তা করাটাই বাতুলতা আমি মনে করি। এই 2 মাসটাকে প্রেক্ষিতটা চিন্তা করতে হবে, কোন প্রেক্ষিতে আমরা এই অবস্থায় আছি। একটা হলো প্রশাসন একেবারেই নড়বড়ে অবস্থা, আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলা যায়। সেই অবস্থায় যখন পুলিশ মোটেই অ্যাক্টিভ তো আইন শৃঙ্খলা ছিল না, প্রশাসন নড়বড়ে অবস্থা। অন্যান্য এই যে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক, সারা বিশ্বের কাছে আমরা বিভিন্নভাবে দেনা করে ফেলছি, আমাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে হচ্ছে না, আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি ছিল, তারপরে ঋণ হয়ে গেছে অনেক বেশি, অর্থনৈতিক মন্দাস অনেক আগের থেকে শুরু হয়ে গেছিলো। এখন এগুলো হাতে নিয়ে ওনারা দেশ চালাচ্ছেন, সঙ্গে আবার মানুষের পর্বত প্রমাণ মানে প্রত্যাশা যে আমরা দুইটা বন্যা আবার ফেস করতে হলো, তার মধ্যে আবার এই ক্রাইসিস, এখন আবার ক্রাইসিস সামনের দিকে হয়তো ইসরায়েলের সঙ্গে ইরানের একটা কনফ্লিক্ট, সেখানে অয়েল প্রাইস এগুলোর একটা ব্যাপার আসতে পারে, অয়েল প্রাইস বাড়তে পারে, গ্যাস প্রাইস বাড়তে পারে। এই পরিস্থিতিতে দেশ পরিচালনার সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশা অনুযায়ী মানে সংস্কার করা, নির্বাচন ব্যবস্থা সংস্কার করা, তারপরে সংবিধান সংস্কার করা, পরবর্তীতে দেশ পরিচালনায় যেন কোনো রকম ব্যত্যয় না ঘটে, এই সংস্কারটা যেন কন্টিনিউ করে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া, এগুলো সব কিছু ব্যবস্থা নিয়ে শেষ পর্যন্ত নির্বাচন দেওয়া, এগুলো তো একটা বিশাল আমি মনে করি বিশাল কাজ, অনেক বড় ধরনের কাজ। এই কাজে ওনারা 2 মাস মধ্যে যেটা করেছেন, যতটুকু করেছেন, আমি সন্তুষ্ট। ভুল ত্রুটি যাই থাক না থাক, ওনারা খুব আন্তরিকতার সঙ্গে করছেন, চেষ্টা করছেন। আমি মনে করি যে এইভাবে চলতে থাকলে আমরা আরও 2-4 মাস যাক, 6 মাস যাক, বুঝতে পারবো, এবং আমি খুবই আশাবাদী যে ওনারা সফল হবেন। আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, তো এই সব সরকারের সময় আমরা দেখছি দ্রব্যমূল্য একটা বড় ইস্যু থাকে। গত সরকারের সময়ও ছিল, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও ছিল, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও দ্রব্যমূল্য একটা বড় ইস্যু ছিল। এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সময় যে দ্রব্যমূল্য তার সাথে কমে নাই, বরং কোনো দ্রব্যের দাম বেড়েছে। আগে আমরা শুনতাম যে সিন্ডিকেট নানা কিছু করে মানুষের পকেট কাটা হচ্ছে, এখনও কি সেই সিন্ডিকেট আছে নাকি কী কারণে দাম কমছে না? এখানে একটু কথা আমি বলে রাখি, এটা আমার একটা অর্জনের জায়গা, সেজন্যই বলছি। আমার সময় বাণিজ্য মন্ত্রণালয় অত্যন্ত সুষ্ঠুভাবে চলেছে। সাংবাদিক যারা সে সময় মিটিং করে সংবাদ করতো, আমি যেদিন থেকে সিটে বসেই সেদিন থেকে যেদিন থেকে লাস্ট পর্যন্ত ছিলাম, বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো নেগেটিভ কোনো কিছু হয়নি। জিনিসপত্রের দাম যেটাই বেড়েছে বা কমেছে, যেটাই হয়েছে, সব কিছু সম্পর্কে মানুষের সন্তুষ্ট ছিল। কতগুলো যৌক্তিক কারণ ছাড়া কিছুই হয়নি। সিন্ডিকেশন ছিল না, সিন্ডিকেশনের বিরুদ্ধে আমি একটা আইন করেছিলাম, একটা একটা কমিশন করার জন্য। তারপরে মাল্টি লেভেল মার্কেটিংয়ের বিরুদ্ধে আমি একটা আইন করেছিলাম, মাল্টি লেভেল এগুলো বিভিন্নভাবে আমাদের সমাজে এই অর্থনৈতিক কতগুলো
সমস্যা সৃষ্টি করেছিল, বিশেষ করে বাণিজ্য খাতে বাণিজ্য মন্ত্রণালয়ের খাতে। এগুলো আমরা ঠিক করেছিলাম। তো এখন যেটা হচ্ছে সেটা আমি আসি, সিন্ডিকেশন যেটা বলা হয় সেটা হলো যেটা ইম্পোর্টেড গুডস বা এখানে যারা বড় ধরনের এখানে যারা প্রোডাকশন হয় সেখানে যে বড় ধরনের কেউ লোক থাকে যারা একইভাবে একসঙ্গে অনেক ব্যাপকভাবে এটা ব্যবসায়ের সঙ্গে জড়িত, এবং সেটার সংখ্যা যদি অনেক কম হয়, 3-4 জন 5 জন, তারা তখন ওই নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং করে একটা প্রাইস ফিক্স করে দেয়, এর বেশি এর কমে কেউ বিক্রি করবে না, ফলে ওটা হলো সিন্ডিকেশন। ওটা কিন্তু কন্ট্রোল করা আমার সময় আমি কন্ট্রোল করতে পেরেছিলাম এবং বিভিন্নভাবে করেছিলাম। এই জিনিসটি এখন সরকার ওইভাবে দৃষ্টি দিতে পারছেন কিনা আমি সন্দেহ করি, যেহেতু যে অ্যাডভাইজারকে দেওয়া হয়েছে উনি একই সঙ্গে আবার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আবার আরও কিছুর দায়িত্ব আছেন। এটাকে আরও বেশি কনসেন্ট্রেট করা দরকার, যে মালগুলো যেগুলো আসছে বিদেশ থেকে বা দেশের বড় ধরনের মার্কেট যারা একসঙ্গে অনেক কিছু কিনে মার্কেটে নিয়ে আসে, তারা এটাকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে দাম বাড়াচ্ছেন কিনা এটা সম্পর্কে আরও গভীরভাবে দেখা উচিত। তাদের প্রাইসিং আসার ইম্পোর্টেড হলে আসার পরে কতটুকু দাম হলো, পোর্টে এসে কতটুকু দাম, তাদের খরচ কত, তারপর আলটিমেটলি গিয়ে কত দামে বেচলে এটা মার্কেটে সহনশীল হবে, এগুলো বুঝে, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে তারা যে কিনছেন বলছেন সেটা ওই দামটা ঠিক কিনা, ওরা যেটা বলছেন সেটা বাড়িয়ে বলছেন কিনা বা বাড়িয়ে দেখাচ্ছেন কিনা, এগুলো দেখে একটা আইডিয়া করতে হয় যে এই মার্কেটে এই জিনিসটা এত দামে বিক্রি হওয়া উচিত, সেটাকে মনিটর করতে হয়। তাহলে এবং না করলে সিন্ডিকেট যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তাদেরকে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সেই সব কিন্তু আমার সময় করা হয়েছিল। এখন আমি জানি না এটা করা হচ্ছে না, এটা হলো সিন্ডিকেশন। আর একটা কারণে দাম বাড়ে, বিশেষ করে প্রোডাক্ট যদি একখান থেকে আরেকখানে যেতে থাকে, পথে পথে চাঁদাবাজির কোনো এটা দাম, এটা সিন্ডিকেশন না, এটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মানে একটা পার্ট অফ দিস। ল অ্যান্ড অর্ডার ব্যর্থতার জন্য এটা হয়। এটা আওয়ামী লীগ আমলে ব্যাপকভাবে হতো, বিভিন্ন সেক্টর থেকে বিভিন্নভাবে চাঁদা কাদাই 20 টাকার জিনিস ঢাকার বাজারে আসতে 100 টাকা, 150 টাকা, 200 টাকা হয়ে যেত, এবং এখানে মার্কেটে এসে একটা বড় ধরনের চাঁদাবাজি। এখন যেটা আমরা শুনছি যে আওয়ামী লীগের চলে যাওয়ার পরেও এই জিনিসটি কন্টিনিউ করছে, আওয়ামী লীগের জায়গায় আরেকটি গ্রুপ এসে এটা করছে। মানে এটাকে বিএনপির কথা বলবেন আপনি? আমি নাম বলতে চাই না, যেহেতু আমার হাতে কোনো ডকুমেন্ট নাই, তবে শোনা যায় যে ওই আওয়ামী লীগের জায়গায় আরেকজন এসে আবার একই কাজ করছে। কাজে ওই প্রাইসটা কন্ট্রোল করা ওটাও আইন শৃঙ্খলা রক্ষার একটা অংশ, সেখানে হয়তো ওনাদের দৃষ্টি দেওয়া উচিত। কাজেই বলছি যে জিনিসপত্রের দামটা একটা জনগণের কাছে সবচেয়ে বড় একটা মানে সরকারের জনপ্রিয়তার জন্য একটা বড় মাপকাঠি ফ্যাক্টর, এবং এটা থেকে ওনারা একটু মনোযোগ দেওয়া উচিত আমি মনে করি। দুটো হলো যে ইম্পোর্টেড জিনিসগুলোকে মনিটর করা, সিস্টেম আছে, ট্যারিফ কমিশন আছে, এবং সেগুলোকে দেখা, এবং যে পথে পথে চাঁদাবাজি, এটার বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে এটাকে স্টপ করা। এখন যেহেতু প্রশাসন সার্বিকভাবে কাজ করছেন না অথবা ঠিকমতো কাজ করতে পারছেন না, নানান ধরনের সমস্যা চলছে, কাজেই হয়তো ওনারা এটা দেখতে পাচ্ছেন না। তবে এটা দেখা উচিত, আমি মনে করি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বিশেষ করে গরিব শ্রেণীর মানুষ কষ্ট পাচ্ছে অনেক ক্ষেত্রেই। আমাকে রিক্সাওয়ালারা বলে, স্যার জিনিসপত্রের দাম তো কমছে না, আরও বাড়ছে, আমরা তো আশা করছিলাম কমবে। আমি এত আশা করো কেন, ওনাদের তো সামলাতে হবে, আমাদের হঠাৎ করে তো আকাশ থেকে সব সমাধান আসবে না, চেষ্টা করতে হবে। তো এই জন্যই কথাটা এসছে যে এটার ব্যাপারে আরও মনোযোগ হওয়া উচিত বলে আমি মনে করি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা এই বিষয়গুলি দেখবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে উপদেষ্টাকে মনোযোগ দিতে হবে, তাকে অনেক ডিটেইল কাজ এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণের ব্যাপার আছে। তো এই কাজগুলো তো আমলাতন্ত্রের করার কথা, আমলাতন্ত্রকে এই সরকারকে সহযোগিতা করছে বলে আপনি মনে করছেন? আপনার অভিজ্ঞতা কি বলে? আমলাতন্ত্র কিন্তু সব সরকারকে সহযোগিতা করতে চায়, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছে, এটা অনেকে বুঝতে পারে না। তবে আমলাতন্ত্রকে সেই সুযোগটা দিতে হয়। একটা জিনিস মানুষই ভুল করে, আমলারা যে বস তাকেই সবসময় তোয়াজ করে চলে, সে কোন সরকারের কি সেটা বড় কথা নয়, যে সরকারেই আসুক আমলারা তার কালার চেঞ্জ করে ফেলে। আমরা জানি যে আজকে যারা এরশাদ সাহেবের সঙ্গে আছে, এরশাদ সাহেবের পতন হলে পরের দিন তারা মানে যে আসবে তাকেই করবে, এটা সারা পৃথিবীতেই এটা হয়। তবে তাদেরকে সেই সুযোগটা দিতে হবে। হয়তো গত সরকারের আমলে অনেক কিছু বাড়াবাড়ি করে ফেলেছেন, অনেকে বাড়াবাড়ি দলীয়করণ হয়েছে, দলীয়করণ না হলেও ওই যে বললাম একটা গ্রুপ তৈরি করে একটা ভাগ করে ফেলছিল দেশকে, সেই ভাগের মধ্যে কিছু লোক ঢোকার জন্য বাড়াবাড়ি করেছে। সেগুলোকে একটু বেছে নিয়ে যতটুকু কম সময়ের মধ্যে আমাদেরকে একটা আশ্বস্ত করা যে না, কনফিডেন্সে নেওয়ার কথা বলছেন, আপনারা কাজ করেন, আপনাদের অসুবিধা হবে না, এই ধরনের একটা বিষয় খুব জরুরি হয়ে গেছে। সেটা পুলিশের জন্য নেওয়ার কথা বলছেন আপনি, আস্থায় নিতে হবে যে তোমাদেরকে আমরা বিশ্বাস করি, তোমরা কাজ করো, তোমাদেরকে আমরা প্রোটেকশন দেব। এবং সর্বাত্মকভাবে যদি এনাদের মধ্যে আস্থাটা ফিরে আসে,
তাহলে আমলাতন্ত্র কাজ করবে। আমলাতন্ত্র খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ করে ফেলে, এটা অনেক সময় অনেক মানুষে বুঝে না। আমলারা আজকে যে সরকারের কাছে আছে, পরের দিন সরকার পরিবর্তন হলে ওই পরবর্তী সরকারের দিকে যাওয়ার জন্য তারাই সবচেয়ে আগে লাইন দেবে, এবং এটাকে সবসময় নেগেটিভলি নেওয়া ঠিক না। এটা অ্যাকচুয়ালি তাদের সার্ভাইভালের জন্য অনেক সময় দরকার হয়। আওয়ামী লীগের সময় অনেক বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু ওটার প্রতিহিংসা যদি চলতেই থাকে তাহলে এই সমস্যাগুলোর সমাধান হবে না। আচ্ছা, একটা অভিযোগ আছে যে এই সরকারের সময় জামাত এবং বিএনপির লোকরা আবার বিভিন্ন জায়গায় মানে আমি বলছি যে পুনর্বাসিত হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন সংস্থায়, প্রতিষ্ঠানে জামাত এবং বিএনপির দখলে চলে গেছে, তার প্রতি সরকারের নির্ভরতা বেড়েছে। আপনার কাছে কি মনে হয়? না, এটা আমি মনে করি স্বাভাবিক। যেহেতু দলীয়করণ করে আওয়ামী লীগ এমনভাবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন 100% দলীয়করণ করে ফেলেছিল, সেখানে যখন যেটাই রিপ্লেস করতে হবে, এখানে কিন্তু আর কোনো ফ্যাক্টর, যেমন জাতীয় পার্টির ওরকম কোনো দলীয়করণ ছিল না যতদিন ক্ষমতায় ছিল, পরবর্তীকালেও সুযোগ ছিল না। তো জাতীয় পার্টির কোনো লোক, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, অন্য পার্টির কোনো লোক নাই, কাজেই ওই আওয়ামী লীগের লোক নাহলে বিএনপির লোক আর কিছু জামাতের লোক এরই তো আছে, যারা হয়তো বিভিন্ন সময় বঞ্চিত হয়েছিলেন, বিভিন্ন নিগৃহীত হয়েছিলেন। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে যে ওনাদেরকে আমরা দিয়ে দিই। এখন ওনাদেরকে দেখতে হবে যে ওনারা যখন আসছেন একটা জায়গায়, ওনাদেরকে কিন্তু, যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আর বাকি সবাই তো আর ওনাদের শত্রু নন, কাজেই ওনাদেরকে নিউট্রালভাবে কাজ করতে চেষ্টা করতে হবে। না হলে কিন্তু ওই আবার যা আওয়ামী লীগের আমলে যে সমস্যা জনগণ ফেস করেছিল, সেই একই সমস্যার দিকে দেশ চলে যেতে পারে, এবং তখন কিন্তু দেশ আবার একইভাবে একটা মানে কী বলবো, একটা মুভমেন্টের মানে মানুষের চিন্তা আসতে পারে যে এগুলো আবার কী শুরু হলো। সো এইসব জিনিস থেকে আমি মনে করি একটু ম্যাচিউরড ওয়েতে হ্যান্ডেল করা উচিত, সবাইকেই ওইভাবে সুযোগ দেওয়া উচিত। এবং ওনাদেরকে দিয়েছে ঠিক আছে, ওনাদেরকেও খেয়াল করতে হবে যে আমরাও আমাদের দায়িত্বটা সেইভাবে পালন করব, এবং যারা দায়িত্ব দিয়েছেন তারাও এটা নিশ্চিত করা উচিত যে আপনারা আসছেন, আপনারা অনেক নির্যাতিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, এখন কাজ করেন, কিন্তু কাজটা করবেন নিউট্রাল, কারোর দিকে তাকাবেন না, আপনি দেশের দিকে তাকাবেন, জনগণের দিকে তাকাবেন, কাজ করবেন। কে কোনো নেতার দিকে তাকাবেন না, কোনো সুযোগ সুবিধার দিকে তাকাবেন না। এই ধরনের যদি মোটিভেট করা যায়, আমি মনে করি এটা সমস্যা হবে না। আচ্ছা, আমরা তো এই একটা নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সরকার চাই, এটা প্রত্যাশা সবারই। তো এই সরকারকে জাতীয় পার্টি কত দিন, কত মাস বা কত বছর সময় দিতে চায়? এটা আমি এখনও ঠিক হিসাব করে বলতে চাচ্ছি না, কেননা কতগুলো জিনিস তো আমি আগেই বললাম যে এনাদেরকে আমরা কাজ দিয়েছি পর্বত প্রমাণ, সমস্যা দিয়েছি পর্বত প্রমাণ। এই সমস্যা সংকুল পরিবেশে এই কাজটিকে তাদের করতে হবে, কাজেই তাদেরকে তো সময় দেওয়া উচিত, তারা যাতে নিশ্চিতভাবে করতে পারেন। কেননা ওই কাজটি শেষ না হলে যে সরকারই আসুক, আর যত গণতান্ত্রিক সরকার আমরা বলি, মুখে গণতান্ত্রিক সরকার হবে, কাজে গণতান্ত্রিক সরকার হবে কি না এই ব্যাপারে সংশয় আছে। ইতিহাস বলে যে হবে না, আমরা ইন দ্য পাস্ট দেখেছি। কাজেই ওইটার জন্য যে এত মানুষ যে জীবন দিল খালি সরকার পরিবর্তনের জন্য নয়, আমরা চাচ্ছি যে একটা সরকার পরিবর্তনে এমন একটি সরকার আসুক যেটি জনগণের পক্ষে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এতদিন বাই দ্য পিপল হলো, ফর দ্য পিপল হয়নি, অ্যান্ড অফ দ্য পিপল হয়নি। এই জিনিসটিকে নিশ্চিত করার জন্য ওনারা যতদিন সময় চাইবেন আমি সময় দিতে রাজি আছি, তবে ওনাদেরকে ওই ট্র্যাকে আছেন এটি আমরা নিশ্চিতভাবে জানতে চাই যে হ্যাঁ, ওনারা যেটা বলেছেন সেই ট্র্যাকেই আছেন, অন্যদিকে যাচ্ছেন না। কারণ ওইটার জন্য মানে আমাদের দেশের মানুষের একটা আশঙ্কা থাকে যে ক্ষমতায় গেলেই ক্ষমতা দীর্ঘায়িত করতে চান নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, বা নিজেদের মানে যেটাকে বলা হয় গ্রিড ফর পাওয়ার অ্যান্ড মানি। তো এই সরকারের ব্যাপারে আমি একটা নিশ্চিত, যেহেতু সরকার প্রধানকে আমি দীর্ঘদিন থেকে চিনি, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কোনো লোভ লালসার মানুষ নন, ওনার দরকারও নেই। সারা পৃথিবীতে অনেক খুব সুনাম আছে ওনার, যশের কোনো দরকার নেই, ওনার নিজস্ব কোনো প্রতিপত্তিরও দরকার নেই, উনি যথেষ্ট আছেন। আর টাকা পয়সা, উনি নোবেল প্রাইজ পেয়েছেন অনেক, উনি একটা লেকচার দিলে শুনি অনেক হাজার হাজার ডলার ওনাকে মানুষের বিভিন্ন জায়গায় টিকিট করে ওনার বক্তৃতা শুনতে যায়। কাজে ওনার জন্য আমি মনে করি, আর উনি যেটা টিম করেছেন ডেফিনেটলি আমি আশা করি যে, এবং ওটা সবাই সাধারণভাবে মনে হয় যে উনি যেরকম মানুষ সেরকম লোককে দিয়ে উনি টিম করতে চাইবেন, এটি স্বাভাবিক। মানে একটা বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লোক টুগেদার, উনি কমফোর্টেবল ফিল করছেন। কাজে উনি যদি ঠিক থাকেন, শীর্ষ মানুষ যদি ঠিক থাকে, তার সঙ্গের লোকগুলি ঠিক থাকবে, সঙ্গের লোকগুলি ওইভাবেই বাঁচবেন, এবং তারাও আবার সেইভাবেই কাজ করবেন, এটা আমার প্রত্যাশা। এবং আমি মনে করি যে সেই কারণেই মনে করি যে ওনাকে সময় দেওয়া উচিত, দেখা উচিত যে উনি ঠিকমতো করতে পারেন, তার জন্য সহযোগিতা করা সবাইকে। এটাকে সাকসেস করাটা দেশবাসীর সকলের জন্যই দরকার। যারা আন্দোলন করছেন তাদেরকেও বলবো
যারা সরাসরি আন্দোলনে জড়িত ছিলেন তাদেরকেও বলবো, যারা মাঠে ছিলেন সবাইকে, যে তাদেরকে সফল করা আমাদের সকলের দায়িত্ব। তাদেরকে যে কোনোভাবে সফল করার চেষ্টা করতে হবে এবং হুইমজিক্যালি বা ওই ধরনের হঠাৎ করে কিছু চিন্তা না করে লং একটা ভিশন নিয়ে চিন্তা করা, মোটামুটি একটা চিন্তা ভাবনা করে কাজ করা। সমস্যা তো শেষ হয়নি এখনও, কাজে সমস্যার শেষ পর্যন্ত সেই জনসমর্থন ধরে রাখা, সকলকে নিয়ে চলার একটা মানসিকতা, এগুলো খুব দরকারি জিনিস। আচ্ছা, আপনি যে সংস্কারগুলো আশা করেন এটা কি 1.5 বছর বা 2 বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব বলে মনে করেন? আমি মনে করি 2 বছরের মধ্যে সম্ভব হবে না, হয়তো একটু বেশি দেরি লাগতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে, কেউ কেউ বলছেন যে আগামী 10 বছরে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত না, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না, তারা যে গণহত্যা করেছে এটার বিচার হওয়া উচিত। তো আপনি কি মনে করেন? না, গণহত্যার বিচার হওয়া সেটা তো আমি আগেই দাবি করেছিলাম, সেটা অন্য জিনিস। তবে রাজনৈতিক দলকে, কোনো দলকেই ব্যান করে দেওয়ার পক্ষপাতে আমি কোনো সময় ছিলাম না। যখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে জামাতকে ব্যান করতে, তখন কিন্তু আমি এই আওয়ামী লীগ সরকারের আমলেই এই আন্দোলনের মধ্যে আমি বলেছিলাম যে এটা ভুল সিদ্ধান্ত। আমি মনে করি যে কোনো দল করার অধিকার সকলের আছে, এটাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্র। জনগণ যাকে গ্রহণ করবে না তিনি চলে যাবেন। জোর করে কাউকে জোর করে বের করে দেওয়াটা, এটা আমি মনে করি সঠিক নয়, আমার ব্যক্তিগত ধারণা মতো। এটা আমি জামাতের যখন ব্যান করা হয় তার আগে বলেছিলাম যে বহুদলীয় গণতন্ত্রে সব লোকেরই সংগঠন করার অধিকার আছে, দল করার অধিকার আছে, নৈতিক মানে যদি আইনগতভাবে বৈধতা থাকে, আইনগতভাবে কাঠামোর মধ্যে থাকে, তাকে দল করতে দিতে হবে। ইলেকশন করার বৈধতা থাকে, ইলেকশন করতে দিতে হবে। ইলেকশন করার পরে তারা যদি জনগণ থেকে প্রত্যাখ্যিত হবে, জনগণ তাদেরকে গ্রহণ করবে না। কোনো জিনিস নিয়ে আমি মনে করি একটা অতিরিক্ত বাড়াবাড়ি করা ঠিক না। যারা দোষী তাকে নিশ্চয়ই তাকে মানে ব্যক্তির বিচারের কথা আপনি বলছেন, অপরাধীর বিচারের কথা বলছেন, দলের না। একটা দল দীর্ঘদিন থেকে আছে, তাদের একটা ইতিহাস আছে সব, এবং সেই দলের সব লোকই যে সব খারাপ কাজের সঙ্গে জড়িত, এটাও একেবারে বলাটা একেবারে খুব বেশি বাস্তবসম্মত না। হ্যাঁ, একেবারে বেশি বাড়িয়ে মানে সব করা। কাজে এইভাবে চিন্তা না করে বলা উচিত যে যারা যাদের বিচার হবে, বিচারে দোষী সাব্যস্ত হবে, আর যারা নির্বাচন করতে পারবেন বা নির্বাচন করতে চাইবেন তাদের নির্বাচন করতে দেওয়া উচিত। দলকে ব্যান করবে জনগণ, এটা আমি মনে করি এটা সার্বিক মালিক দেশের জনগণ, এবং দেশের সমস্ত কিছু কর্মকাণ্ডের মূলে জনগণের সদিচ্ছার প্রকাশ হওয়া উচিত। আমার ব্যক্তিগত বা কারো ব্যক্তিগত বা গোষ্ঠীর ব্যক্তিগত এই জিনিস এখানে আনা উচিত নয়। জনগণকে বিচার করতে দিলে জনগণ যাকে রাখবে বলে মনে করে তাকে রাখবে, যাকে বাতিল করতে চায় জনগণ বাতিল করবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত, অভিযোগ উঠছে বা দেখাও যাচ্ছে যে যারা এই সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন বা যারা এই গণহত্যা, গুম, খুন এবং লুটপাটের সাথে জড়িত, এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা তো আমি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াতে একটা আমি ইন্টারভিউ দিয়েছিলাম এটার 5ই আগস্টের পরে যে কোনো এক সময়। তখন আমি বলেছিলাম যে ভারত সরকারের যারা ওখানে আছেন, বিশেষ করে আমি শেখ হাসিনার কথা বলেছিলেন যে এদিকে বিচারের আওতায় যারা আনার কথা মানে তাদের দিয়ে দেওয়া উচিত, তারা হ্যাঁ বিচারের সম্মুখীন হওয়া উচিত। এটা আমি মনে করি যে ভারত কেন করছেন, কিভাবে করছেন, কি করবেন সেটা আমি বলতে পারি না। তবে আমি তাদেরকে বলেছিলাম যে এটা স্বাভাবিক হতো। আমাদের নেতা আলাজ হোসেন মাহমুদ এরশাদ বিরুদ্ধে যখন এলিগেশনে উঠছিল, ওনাকে যখন নানানভাবে পদত্যাগ করতে বলা হলো, তখন ওনাকে বিদেশে চলে যাওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল। উনি কিন্তু অফারটি নেননি, উনি ফেস করেছেন, উনি টিকে গেছেন, আমাদের দলও টিকে গেছে, এবং মান সম্মানের সঙ্গে উনি এখানে শেষ রাজনীতি করেছেন। শেষ জীবনে যথেষ্ট সম্মান নিয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন। আমি মনে করি সব রাজনৈতিক নেতারই সেরকম মনোবৃত্তি থাকা উচিত যে আমি অপরাধ যদি করে থাকি তো দোষ সাব্যস্ত হবো, ঠিক আছে, আর অপরাধ যদি না করে থাকি আমি ফেস করব, আমি জানাবো যে আমি করিনি বা কেন করিনি। এগুলো হলেই ভালো হয় আমি মনে করি। কারণ ভারত কী করবে এটা তো ওনাদের ব্যাপার। আমি মনে করি যে আমার তো কথাটা আমি বলেছি। আচ্ছা, যে এই সব অপরাধের সাথে তারা যুক্ত, এরা সবাই বিদেশে চলে গেছে অথবা আত্মগোপনে আছে। আপনি কি মনে করেন এদের বিচারের আওতায় সরকার আনতে পারবে, সেরকম লক্ষণ দেখছেন? না পারার তো আমি লক্ষণ দেখছি না। কেন না পারবেন কেন? 2 মাসের মধ্যে এখন কি বোঝা যাচ্ছে? আর অনেকেই তো গ্রেপ্তার হয়নি, শীর্ষস্থানীয় কেউই তো ওই অর্থে গ্রেপ্তার হয় না। গ্রেপ্তার হয়নি জন্য হবে না তা তো বলা যাচ্ছে না। এগুলো নিয়ে আমরা আসলে তাড়াহুড়ো করছি, বাড়াবাড়ি করছি, প্রতিহিংসার কথা বলছি, এগুলো কোনোটাই কিন্তু
শেষ পর্যন্ত গিয়ে সুফল দেয় না। জি, আমাদেরকে ধৈর্য রাখতে হবে, বুঝে শুনে করতে হবে, দিন তো শেষ হয়ে যাচ্ছে না। আচ্ছা, শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে আপনি একটা অন্যতম বড় দলের প্রধান হিসাবে বিদেশিদের সাথে, বিশেষ করে বিদেশি কূটনীতিকদের সাথে আপনার প্রায় কথাবার্তা হয়। এই সরকারের প্রতি, বিশেষ করে ডক্টর ইউনূসের প্রতি বিদেশিদের, পশ্চিমাদের একটা বড় সমর্থন সবসময় ছিল, এখনও আছে। তো ওনাদের মনোভাব কি? আমরা যে একটা সমস্যা সংকুল পরিস্থিতিতে আছি, এখানে কতটুকু সহযোগিতা পাওয়া যাবে বলে মনে করছেন? আমি যে কয়েকজনের সঙ্গে কথা বলেছি তাদের অত্যন্ত সদিচ্ছার বহিঃপ্রকাশ ওনাদের কথাবার্তা আছে। ওনারা চান যে এই সংস্কার প্রক্রিয়া এবং ডক্টর ইউনূস যেটা করবেন বলে হাত দিয়েছেন সেটাতে উনি সফল হন। ওনারা চান সেখানে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে অনেক সময় অনেকে বলেছেন যে আমাদের দিক থেকে আমরা সহযোগিতা করব, যে দেশটা একটা ভালো জায়গায় আসুক। বিশেষ পশ্চিমা বিশ্ব ডক্টর ইউনূসের সঙ্গে আছেন, এটা আমার কাছে মনে হয়েছে তাদের কথাবার্তায়। তো এইটা তো একটা অংশ সমালোচনাও করে যে পশ্চিমাদের কাছে, বিশেষ করে আমেরিকার কোলে চলে গেছে ডক্টর ইউনূস, এরকম কথাও কেউ কেউ বলেন। এটা যারা বলে ওরা সবসময় সব কিছু নিয়ে আসলে নেগেটিভলি দেখা ঠিক নয়। ওনাকে তো একটা জায়গায় থেকে দাঁড়াতে হবে। উনি যদি কারো কাছে সমর্থন চান এবং সে যদি সমর্থন দেয়, তার অর্থ কি উনি বিক্রি হয়ে গেছেন? সমর্থন তো চাইতেই পারেন উনি। সমর্থন না হলে উনি এককভাবে এত বড় একটা দায়িত্ব কীভাবে পালন করবেন? বিশ্ববাসী ওনাকে সমর্থন করছে, এটা ওনার একটা বড় শক্তি। মানে শক্তি থাকতে হবে তো আমি এটা কাজ করতে চাই, তো আমাকে জনগণ সমর্থন করছে, ঠিক আছে। বিশ্ববাসী আমাকে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব আমাকে সমর্থন করছে, এটা তো ওনার বড় শক্তি। উনি ওটার জন্য চেষ্টা করবেন না কেন? কারণ যেটা প্রশ্ন হলো কোলে চলে যাওয়ার প্রশ্ন আছে, যদি উনি ওর এগেনস্টে যদি উনি ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা নিয়ে থাকেন বা অন্য কিছু চান, এটা তো উনি তো যে চাচ্ছেন দেশের স্বার্থে, ওরা তো দেশকে দেবে, ওনাকে দেবে না। আচ্ছা, শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে যে এই সরকারের যে একটা বড় দুর্বলতা ধরা হয়, এদের যেহেতু রাজনৈতিক কোনো ভিত্তি নাই, জনগণের সাথে ডিরেক্ট কোনো যোগাযোগটা নাই, যেটা পলিটিক্যাল পার্টিগুলো আপনাদের আছে। তো সেক্ষেত্রে কেউ কেউ ছোট ছোট কিছু দল এই সরকারটাকে জাতীয় সরকারে রূপান্তরের দাবি করেছেন। আপনি কি, আপনার অবস্থান কি এই বিষয়ে? একটু মুশকিল হয়ে গেছে, এগুলো নিয়ে কথা বলাও খুব মুশকিল। হঠাৎ করে এই আন্দোলনের সময় খুব ছোট ছোট অনেক দল, হয়তো জনসমর্থন এমন কিছুই নেই, হয়তো ব্যক্তিগত পর্যায়ে কিছু ভালো ইমেজ আছে, কিন্তু রাজনীতিটা তো শুধু একটা এক কেন্দ্রিক বা এক ব্যক্তি কেন্দ্রিক বা একটা জায়গা কেন্দ্রিক বা একটা আন্দোলন কেন্দ্রিক নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি বলি যে আবেগের দ্বারা, একটা কথা বলেছিলাম এই বিপ্লবের পরে, আবেগের দ্বারা দেশ দখল করা যায়, আবেগের দ্বারা দেশ পরিচালনা করা যায় না। পরিচালনার জন্য একটা আলাদা স্কিল দরকার, অভিজ্ঞতা দরকার। তো এখন যারা রাজনীতিতে এসব কথা বলছেন, এনারা কিন্তু কেউই কোনো সময় পার্লামেন্টেও যান নাই, সঠিক অর্থে সেইভাবে রাজনীতির ফিল্ডেও আসেন নাই, নির্বাচনে করেন নেই, বা পরবর্তীকালে কোনো মন্ত্রী এমপি হন নেই, দেশ পরিচালনার কোনো রকম অভিজ্ঞতা এনাদের নাই। কাজে এনারা যেটা বলছেন ওনাদের কিছুটা কল্পনা, কিছুটা ধারণা থেকে, এইগুলো ধারণার উপর বশবর্তী হয়ে কিন্তু দেশ চালানো যায় না। মানে আমি যেটা অনেক সময় বলি যে গাড়ি চালাতে গেলে ড্রাইভিং জানতে হবে। আমি গাড়ি একটা দখল করতে পারি, কিন্তু চালাতে গেলে তার যে স্কিলটা দরকার সেটা একটু শিখতে হয়, বুঝতে হয়, জানতে হয়, তারপরেই আমার মতামতটা কাজে দেয়। তো এই জন্যই আমি মনে করি যে ওনাদের এই মতামতগুলোকে যে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে ওনাদের যেটা, ওনাদের যতটুকু, আমি মনে করি যতটুকু ওনারা বস্তুনিষ্ঠ এবং প্র্যাকটিক্যালি যেটা বলছেন সেটা চিন্তা করা যায়। একটা জাতীয় সরকার সম্পর্কে একটা প্রশ্ন এসেছিল, আমি নিজেটা বলতে চাই, সেটা হলো যে এই সরকারের মধ্যে এখনও মন্ত্রিসভায় যতগুলো মন্ত্রণালয়, সেই হিসাবে অনেক কম উপদেষ্টা। বেশিরভাগ মন্ত্রণালয়গুলি উপদেষ্টা ছাড়াই চলছে। মানে উপদেষ্টা আছে হয়তো সপ্তাহে 2 সপ্তাহে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করেন। এটা দিয়ে আসলে সঠিক অর্থে কাজ চালানো যায় না। একটা দেশকে চালাতে গেলে এমন সংখ্যার যখন এখন একটু বিপদসংকুল দেশ, এখন সারাক্ষণ একটা মানুষের সমস্যা, সেখানে সমস্যা সংকুল দেশ, সেখানে আমাকে সবসময় সার্বক্ষণিক নজর দিই, যেটা বললাম আমি কমার্স মিনিস্টার, সেই অর্থে কিছু মানুষকে ওনারা নিতে পারেন, রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু সেখানে প্রশ্ন আসবে যে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে নিতে গেলে, যদি নিতে পারতেন তাহলে ওনাদের সমস্যা হলো কার থেকে নেবেন, কোথা থেকে নেবেন। আমাদেরকে তো বাদে দিয়ে দিচ্ছে, আমরা সবচেয়ে অভিজ্ঞ দল, আমি সবচেয়ে বেশি আমার মনে হয় পার্লামেন্টে এবং সবচেয়ে বেশি এইসব সরকারের সঙ্গে বা বিভিন্ন জায়গায় কাজ করছে। তো এইরকম মানে অনেক ধরনের মানুষ আছে যাদেরকে ওনারা ওনারা নিজেরা মন্ত্রী হতে চান, মন্ত্রী হয়ে নির্বাচন করতে চান অনেকে, আমি বলছি না সবাই। সেগুলোর সুযোগ দিতে গেলে তো
আবার একটা হজবরল সৃষ্টি হবে। যদি মন্ত্রণালয় চালানোর জন্য এক্সপার্ট লোক দরকার হয়, ওনারা এক্সপার্ট লোক নিতে পারেন। সেই জন্য যদি জাতীয় সরকার করতে হয়, তো জাতীয় সরকারের কম্পোজিশনটাও বেসড অন এক্সপিরিয়েন্স অন দ্য পার্লামেন্ট, এক্সপিরিয়েন্স অফ রানিং দ্য কান্ট্রি, এগুলো দেখে করলে ভালো হয় আর কি। তবে ওনাদের এত কম সংখ্যক লোক দিয়ে এত বড় সমস্যার সমাধান কষ্ট হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। ওনাদের কোনো সহায়তা দরকার হতে পারে। তবে যারা রাজনৈতিক মঞ্চের থেকে বলতে চাচ্ছেন, তাদের জন্য প্রশ্ন আসবে যে নেক্সট যখন ইলেকশন হবে, আপনি যখন ক্ষমতায় থেকে ইলেকশন করবেন, তখন তো এটার লেভেল প্লেইং ফিল্ড হবে না। এখানে একটা বড় ধরনের অবজেকশন আসবে যে উনি করছেন মন্ত্রী হিসাবে, আমি তো সাধারণ নাগরিক হিসেবে, কাজে উনি তো ফিল্ড সাজিয়ে ফেলেছেন, আমি তো পারিনি। তখন একটা সমস্যা আসতে পারে। যে জনাব জি.এম. কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি দীর্ঘ সময় দিলেন। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বাংলা ভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমার রাজনৈতিক মতামতটা তুলে ধরার এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি এই জন্য কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। শীঘ্রই আবার কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব নিয়ে আপনাদের সামনে মুখোমুখি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।